সম্প্রতি বাংলাদেশের ঢাকাতে যেভাবে বায়ুসেনা বিমান বিধ্বস্ত হয়ে গেছে স্কুলের উপর, সেটা একটু শোকে আহত করেছে গোটা পৃথিবীকে। সাথে সাথে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার গোটা বাংলাদেশকে একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। সোমবার দিন দেখা যায় যে দুপুরবেলাতে বায়ুসেনার এই বিমান অর্থাৎ প্রশিক্ষণ বিমানটি উত্তরার স্কুলের উপর থেকে মাইলস্টোন স্কুলের উপর থেকে উড়ে যাওয়ার সময় টেকনিক্যাল গ্লিচের জন্য স্কুলের উপরেই ভেঙে পড়ে এবং বিধ্বস্ত অবস্থায় দেখা যায় যে স্কুলের উপর ভেঙে পড়ার সময় পাইলট কিন্তু সেই জায়গাতেই নিহত হয়ে যায় এবং পাইলট শেষ চেষ্টা অবধি করেও কিন্তু বিমানকে কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারেনি এবং ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের উপর যখন ক্র্যাশ করে বিমানটি এবং এই ঘটনায় 8 থেকে 14 বছর বয়সী ছাত্র বা ছাত্রীদের কিন্তু নিহত হয় এবং 20 জনের মতো ছাত্রছাত্রী কিন্তু নিহত হয় এবং যাদের মধ্যে 8 জনকে কিন্তু এখন অবধি চেনা বা শনাক্ত করা যায়নি এবং তাদেরকে ডিএনএ টেস্ট করার জন্য মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু চেষ্টা করছে এবং বাকি যারা আহত হয়েছে তাদের মধ্যে সংখ্যা হচ্ছে প্রায় 170 থেকে 150 জনের মধ্যে এবং যাদের মধ্যে কিন্তু 25 জনের আহতের মাত্রা কিন্তু অনেকটা পরিমাণে বেশি এবং তাদের সার্ভাইভাল চান্স কিন্তু অনেকটা কম, এরকমটাই কিন্তু বাংলাদেশের ডাক্তাররা কিন্তু বলছে। সম্প্রতি যদি জিনিসটাকে একটু ক্লোজলি আমরা অবজার্ভ করি তাহলে দেখা যাবে যে ভারতবর্ষে কিছুদিন আগে কিন্তু এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল এবং যেখানে কিন্তু একটা সিভিলিয়ান এয়ারক্রাফট ক্র্যাশ করে আহমেদাবাদে এবং যেটা কিন্তু এয়ার ইন্ডিয়ার কিন্তু একটা প্লেন ছিল। সেই ঘটনা থেকে এটা একটু তুলনামূলকভাবে আলাদা। এটা হচ্ছে কিন্তু বায়ুসেনার একটি বিমান বাংলাদেশের, যেটা কিন্তু ক্র্যাশ করে বাংলাদেশের স্কুলের উপর এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বিমানটা ক্র্যাশ করে সেটা হচ্ছে কিন্তু চায়না মেড একটি বিমান, যেটা 1960 বা 70-এর দশকে তৈরি করা হয়েছিল চায়নার তরফ থেকে। বাংলাদেশ এই বিমানটা এখনো অবধি ব্যবহার করছে কারণ বাংলাদেশের কাছে সেরকম বাজেট কিন্তু এখন বর্তমানে নেই সেই বিমানটাকে চেঞ্জ করতে। প্রশিক্ষণ বিমান কিন্তু এটি ছিল একটি, যেহেতু প্রশিক্ষণ বিমান কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি ক্র্যাশ হয় কারণ নতুন নতুন পাইলটরা কিন্তু সেটা চালানো শেখে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বিমানটা অনেক পুরনো বিমান ছিল। তো সেক্ষেত্রে কিন্তু পাইলট চেষ্টা করেও কিন্তু এই বিমানকে কন্ট্রোল করতে পারেনি, শেষে কিন্তু এই বিমানটা কিন্তু ক্র্যাশ করে যায় এবং বিমানটা ক্র্যাশ করে কিন্তু ঢাকার সিটিতেই, যেটা কিন্তু ঢাকার ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের ঘটনা বা বলা যেতে পারে যে এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম যেখানে কিন্তু এত বড় একটা দুর্ঘটনা বায়ুসেনা বিমানের কিন্তু দ্বারা হলো। তো যদি সম্প্রতি এই ঘটনাটা দেখতে যাই সেখানে কিন্তু বাংলাদেশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে এয়ারফোর্স রয়েছে বা বলা যেতে পারে বায়ুসেনা রয়েছে তারা একটা বড় তদন্ত কমিটি কিন্তু বসিয়েছে যে প্লেনটা কিভাবে ক্র্যাশ করলো এবং কিভাবে কিন্তু এই জিনিসটা হলো। তো বন্ধুরা এবার যদি আমরা বায়ুসেনার বিমানটাকে নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে কিন্তু F-7 বিমান, যেটা চায়না মেড একটি বিমান এবং এটা কিন্তু 1960 বা 70-এর দশকে চায়নায় কিন্তু তৈরি করা হয়েছিল এবং এটা একটা এক্সপোর্ট ভেরিয়েন্ট চায়নার এবং চায়নায় যখন এটা ব্যবহার করতো তার নাম ছিল কিন্তু J-7 এবং যখন এক্সপোর্ট করা হয়েছে চায়নার তরফ থেকে এটাকে কিন্তু মেনলি নাম দেওয়া হয় F-7 হিসাবে। তো বর্তমানে যদি আমরা যেই দেশগুলো কিন্তু এটা ব্যবহার করি যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হলো কিন্তু জিম্বাবুয়ে, পাকিস্তান, বাংলাদেশ এবং হচ্ছে কিন্তু মায়ানমার এবং চলতি বছর এই প্লেনটা এই নিয়ে 3 বার ক্র্যাশ করলো, যার মধ্যে জিম্বাবুয়েতে ফেব্রুয়ারি মাসে ক্র্যাশ করে এবং সেখানেও 4 থেকে 5 জন কিন্তু মানুষ নিহত হয় এবং তারপরে কিন্তু মায়ানমারেও কিন্তু দেখা যায় যে মায়ানমারের বায়ুসেনা যখন ওরা ছিল সেখানেও কিন্তু এই প্লেনটা ক্র্যাশ করে এবং যদিও সেটা একটা জল্পনার বিষয় কারণ হচ্ছে মায়ানমারের মানুষের সাথে কিন্তু মায়ানমারের আর্মির একটা ক্ল্যাশ চলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গৃহযুদ্ধের কারণে সেখানে একটা গরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে হয়তো বায়ুসেনার বিমানটাকে ক্র্যাশ করিয়ে দেওয়া হয়েছে মানুষের তরফ থেকে, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা ক্র্যাশ এবং টেকনিক্যাল গ্লিচের মাধ্যমে হয়েছে। যদি এবার কথা বলি বাংলাদেশ কেন আপগ্রেড করছে না তাদের এয়ারফোর্সকে, তো অনেক দিন ধরে যদি আমরা কথা বলি বাংলাদেশ যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে কিন্তু বাংলাদেশ কোনো রকম কিন্তু শত্রুতামূলক কিন্তু জিনিস অনুভব করেনি কারণ পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ, তো সবসময় মিত্রতামূলক কিন্তু দেশ ছিল ভারতবর্ষ। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কোনো রকমভাবে অনুভব করেনি এবং বাংলাদেশে বর্তমানে এরকম ক্রাইসিস কেন হচ্ছে, তো তার কারণ হচ্ছে কিন্তু বাংলাদেশ এখন বর্তমানে যবে থেকে মোহাম্মদ ইউনূস সরকার এসে তবে থেকে কিন্তু তারা চাইছে যে তাদের এয়ারফোর্সকে কিন্তু এখন আপগ্রেড করতে। তার কারণ হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার সম্প্রতি কিন্তু দেখা যায় ভারতবর্ষের সাথে যেহেতু পলিটিক্যাল আনস্টেবিলিটি তৈরি হয়েছে তো তার দরুন কিন্তু বাংলাদেশের মোহাম্মদ সরকার বারবার কিন্তু ভারতের বিরুদ্ধে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের 7 সিস্টার স্টেটের জন্য কিন্তু তারা স্টেটমেন্ট দিয়েছে এবং ভারতবর্ষের চিকেন স্নেকের উপর তারা স্টেটমেন্ট দিয়েছে। তো এই ধরুন কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষ কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া তাদের উপর দেখায়নি, কিন্তু বাংলাদেশ মোহাম্মদ ইউনূস সরকার মনে করছে যে ভারতবর্ষ হয়তো তাদের উপর অ্যাটাক করে তাদের দখল নিতে পারে। তো এই ধরুন কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার কি করছে, তাদের ফাইটার জেটকে কিন্তু আপগ্রেড করতে চাইছে এবং বায়ুসেনাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুন নতুন ট্রেনিং অফিসারদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই ধরুন কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে তাদের যে সরকার রয়েছে তারা নতুন ফাইটার জেট কেনার জন্য কিন্তু আগ্রহ দেখাচ্ছে চায়নার সাথে এবং নতুন কিন্তু ডিফেন্স পার্টনার হয়েছে তারা চায়নার এবং এই জন্য কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার দেখা যাচ্ছে যে 10 খানা কিন্তু ফাইটার হেলিকপ্টার কেনার জন্য কিন্তু চেয়েছে চায়নার কাছে এবং জেট-10সির মতো বায়ুসেনার বিমান কেনার জন্য কিন্তু আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ চায়নার কাছে। যদিও কিন্তু বাংলাদেশের এখন ইকোনমির অবস্থা যদি আমরা দেখি সেখানে দেখা যাবে যে বাংলাদেশ এখন একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে ঝুঁকছে, যেখানে দেখা যায় যে বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু কমছে এবং বাংলাদেশের উপর বড় হেভি ট্যারিফ লাগানো হয়েছে কিন্তু ট্রাম্প সরকারের উপর থেকে। তার উপর কিন্তু বাংলাদেশ এরকম ধরনের জিনিস করে আছে, তো যেটা কিন্তু বাংলাদেশের পক্ষে একটা হেভি লসের জিনিস। তো বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে সেটা নিয়ে ভারতবাসীরা শোকে আহত হলেও ভারতবাসীদের দেখতে হবে যে বাংলাদেশ সরকার কেন এত পরিমাণে এয়ারক্রাফট আপগ্রেড করছে, তারা কি ভারতবর্ষে অ্যাটাক করার কোনো পরিকল্পনা লং টার্মে করছে কিনা সেটা ভারতবর্ষকে ক্লোজলি অবজার্ভ করতে হবে। তো বন্ধুরা এই ছিল টোটাল আপডেটটা। তো এটা নিয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরকম জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চাইলে তথ্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে।